আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে সাহিত্য খেলা প্রবন্ধটির সম্পূর্ণ A to Z এক্সপ্লেন করা হবে এবং এই একদম এসএসসি থেকে অ্যাডমিশন লেভেলের যা যা প্রয়োজন সব কিছু পড়ানো হবে। সিকিউ এমসিকিউ সব কিছু সলভ করা হবে এবং লাইন বাই লাইন সব পড়ানো হবে। লেখক পরিচিতি আমরা জানি, বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ছিলেন পরিশীলিত বা পদ্য বা বৈদ্যগম রম্য রচনার সিদ্ধ হস্ত। তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে। তার তাহলে ছদ্মনাম ছিল বীরবল, এটা মনে রাখতে হবে। ছদ্মনাম হচ্ছে যে নামের মাধ্যমে মানুষ গোপনে তার সাহিত্য প্রকাশ করে, যাতে করে কোনো সমস্যা হলে সে বিপদে না পড়ে। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র সবুজপত্র। সবুজপত্র এটা মনে রাখতে হবে যে প্রথম প্রকাশ 1914 পত্রিকাটিতে ছিল তারই সম্পাদিত, মানে সবুজপত্র নামে যে পত্রিকা সেখানে কিন্তু এটা প্রকাশিত হয় এবং তারই সম্পাদিত। রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক। তার গদ্য শৈলীর নিদর্শন রয়েছে চার ইয়ারি কথা, বীর বহলের হালখাতা, রায় রায়হাতের কথা, তেল নুন লক্ষ্মী ইত্যাদি গ্রন্থে। তার গল্প গ্রন্থগুলো ও সনেট পশ্চাৎ কাব্যগ্রন্থ যথাক্রমে গল্পকার ও সনেটকার হিসেবেও বাংলা সাহিত্যে তাকে বিশিষ্ট আসন দিয়েছে। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি 1968 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1946 খ্রিস্টাব্দে। জগৎ বিখ্যাত ফার্সি ভাস্কর রৌদ্র, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পাই মানে একজন ভাস্কর্য নির্মাতা ছিল যার নাম ছিল রৌদ্র। তার মানে সে ছিল অনেক বিখ্যাত, তার সময়কার মানে অনেক বিখ্যাত মানুষ ছিল এবং যিনি নিতান্ত মানে জড় বস্তু বলতে মাটির পুতুল তৈরি করতেন, যেগুলো একদম বাস্তবের মতন দেখতে, যেমন এখনকার দিনে যে আমরা পুতুলগুলো দেখি বারবির মতো, যেগুলো একদম বাস্তব রূপই দেখতে, সেরকম মানে তিনি বাস্তবিকভাবে তিনি তৈরি করতেন। হ্যাঁ, দেব দানব কেটে বার করেছেন তিনি শুনতে পাই। যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন, মানে যখন তখনই তিনি হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন, মানে তার কাছে এটা অনেক খেলনার মতোই। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, মানে এটা তার কাছে একটি খেলার মতো। শুধু রৌদ্র কেন, পৃথিবীর শিল্প মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও করতে পারেন, মানে যে করতে পারে সে চাইলে ভালো কিছু করতে পারে, আবার বাদরও করতে পারে, মানে খারাপ কিছু করতে পারে। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। সম্ভবত এই কারণেই কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। মানে যারা ইতর বলতে যারা নগণ্য বা তুচ্ছ শিল্প, যারা ছোট শিল্প, তাদের শিল্পী মানে আমাদের মতো, তাদের কিন্তু মন চাইলে কিছু তৈরি করার মতো মানে অধিকার নাই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা এই কবি কাজী নজরুল ইসলাম, তারা তো চাইলেই কিছু যে কোনো জিনিস তৈরি করতে পারে বা যে কোনো কবিতা বানাইতে পারে। তাদের কবিতা বানাইলে পপুলারিটি পায় এবং যে কোনো জায়গায় তারা যে কোনো জিনিস তৈরি করতে পারে, যেটা অন্যান্য কবিদের নাই, যারা ছোট কবি। স্বর্গ হতে দেবতাদের মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করে না, কিন্তু মর্ত্যবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মানে এখানে বোঝানো হয়েছে যে স্বর্গ হতে যারা দেবতারা মাটিতে আসতে পারবে তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু যদি কেউ মাটি থেকে স্বর্গে যাইতে চায় তাহলে সেটা তাদের কাছে নিন্দনীয়, মানে এটা খারাপ তাদের কাছে। অথচ এই কথা অস্বীকার করার নেই যে যখন এই জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকেই গতায়াত করবার প্রবৃত্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক। মানে এটা মানুষের পক্ষে স্বাভাবিক যে মানুষ নিচু থেকে উঁচুতে উঠবে, আবার উঁচু থেকে যারা চায় তারা নিচুতে যাবে, মানে যায় হঠাৎ। তো যে কেউ চাইলে স্বর্গে যাইতে পারে, এটা স্বাভাবিক সে বুঝাইতে চায়। তো অথচ অস্বীকার করবার নেই যে যখন এই জগতে 10টা দিক আছে, দিকে গতায়ত সব দিকে গতায়ত করার প্রবৃত্তিটা মানুষের পক্ষে স্বাভাবিক। মন উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়। মানে মন আমাদের একবার উপরে উঠতে চায়, আবার দু এক সময় নিচেও নামতে চায়। মানে এক এক সময় আমাদের মন এক এক রকম, যেহেতু আমরা বাঙালি মানুষ বা বাঙালি মানুষ, তাই আমাদের মন সবসময় একরকম থাকে না। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মনের স্বভাবতই যখন আসে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। মানে আমরা যেখানে আসি তার চারপাশেই আমরা ঘুরে বেড়াতে চাই বেশিরভাগ সময়। মানে উঠতে চায় না, আবার ডুবতেও চায় না। মানে আমরা রিস্ক ফ্রি ভাবে চলতে চাই যে আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁচতে চাই। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। মানে তাদের কথা হচ্ছে সবকিছুই সমান, তারা সাধারণ মানুষ সকল জিনিস সমান চোখে দেখে এবং তারা সমানভাবে সবকিছু দেখতে চায়, সবকিছুরে মানে সমানভাবে দেখে। তাদের পরামর্শ মানে তাদের কাছে উপরে ওঠায় ততটা ভালো লাগে না, বা নিচে নামতেও তারা চায় না। মানে যাদের মানে দৃষ্টিভঙ্গি ছোট তাদের কথা মানে বোঝানো হচ্ছে। একটু উঁচুতে না চললে আমরা দর্শক বা ছোট মণ্ডলীর মন আকর্ষণ করতে পারি না। মানে আমরা যদি উঁচুতে না উঠি বা আমরা যদি বড়লোক না হই তাহলে আমাদের কেউ কথা শুনবে না বা আমাদের দিকে কেউ তাকাবে না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বেদি হচ্ছে একটি মানে যেখানে বক্তব্য করে, সেই বক্তব্য করার যে স্টেজ আছে না, সেটাকেই বলা হয় বেদি। তো বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, মানে আমাদের উপদেশ কেউ শুনবে না। যে সাধারণ মানুষের কথা বলতেছে, রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখে না। রঙ্গমঞ্চ হচ্ছে যেখানে মানে নাটক হয়, নাচানাচি, তো সেখানে যদি আমরা না অভিনয় করি তাহলে কেউ আমাদের অভিনয় দেখবে না। আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। কাষ্ঠমঞ্চ বলতে যে কাঠের তৈরি যে মঞ্চ আছে যেখানে বক্তৃতা দেয় মানুষ, সেখানে দাঁড়িয়ে মাইকে মানে আমরা যে মাইক্রোফোন আছে সেখানে যদি বক্তব্য না দিই তাহলে কেউ আমাদের বক্তব্য শুনতে আসবে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরা অগাত্য 24 ঘন্টা চড়ে থাকাতেই চাই। মানে এখানে এটা কিন্তু এমসিকিউতে চলে আসে যে অগত্য আমাদের 24 ঘন্টা মানে কত কিছুক্ষণ আমরা জনসাধারণের চোখের সম্মুখে থাকতে চাই। মানে আমরা জনসাধারণের চোখের মনি হইতে চাই, বা তাদের সামনে বড় কিছু হইতে চাই, বা তাদের ওই যে আসে না যে সবাই সেলিব্রিটি হইতে চাই, যে সকলের সামনে সবার 3-4 জন আমাদের কথা শুনবে, মানে নেতাদের মতো 4-5 জন আমাদের সাথে চলবে, আমাদের কথা মানবে, এমন 24 ঘন্টায় কি আমরা চড়ে থাকতে চাই, টঙে চড়ে থাকতে চাই। টং বলতে মানে উপরে থাকতে চাই আমরা সকলের উপরে, কিন্তু পারি না। আসল কথা হচ্ছে চেষ্টা করি কিন্তু পারি না। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাই মহাপতনের কারণ হয়। লেখকের মতে অনেকের পক্ষে মানে বেশি উপরে উঠতে চায়। যেমন কেউ যদি ক্লাস 5-এ পড়ে, যেমন তারে যদি তুমি সে যদি বলে যে আমি ক্লাস 12-এ পড়ি, তারে যদি তুমি ক্লাস 12-এ যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা, সে কি পারবে উত্তর দিতে? অবশ্যই পারবে না। তো তেমনই আমরা যদি এমন মানে উপরে ওঠার প্রত্যাশা করি বেশি উপরে, যেটা আমাদের আয়ত্তে নাই, মানে সে তার উপরে উঠতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের কারণ মহাপতনের কারণ হবে। এটাও কিন্তু এমসিকিউতে চলে আসে, তাই এটা মনে রাখতে হবে। এসব কথা বলবার এই অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাযুদ্ধের পথ অনুসরণ করাই কর্তব্য। মানে আমাদের পক্ষে
যারা মহান মানুষ তাদের পথ অনুসরণ করাই আমাদের কর্তব্য। যারা মানে বড় বড় কবিতা বা কবি লেখক আছে তাদেরকে আমরা অনুসরণ করব। কিন্তু ডাইনে বায়ে ছোটোখাটো গলি গুজিতে খেলার চলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সে অধিকার আমরা কেন বঞ্চিত হব? মানে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা যারা বড় বড় কবি আছে তারা তো চাইলেই যে কোনো কিছু তৈরি করতে পারে, বা যাই আশেপাশে যে কোনো জিনিস তারা চাইলে করতে পারে, কিন্তু সেটার অধিকার তো আমরা কেন বঞ্চিত হবো? আমরাও চাইলেও তো একটা গদ্য তৈরি করতে পারি, বা আমরা চাইলে কবিতা তৈরি করতে পারি, রচনা তৈরি করতে পারি। তো আমরা কেন বইয়ের সেখানে বিভূতিত হবো? সেটা বলতেছে গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। মানে গান গাইতে হইলে যে তোমার সুর একদম তীক্ষ্ণ থাকতে হবে বা একদম সুন্দর থাকতে হবে এমন বিষয় নয়। কবিতা লিখতে যে তোমার মনের শুধু গভীর মানে সব ভাব যে তোমার প্রকাশ করতে হবে কবিতার ভিতরে এমন কিছু না। তুমি চাইলে এসব নিয়ম না থাকেও তুমি নর্মালভাবে কবিতা লিখতে পারো, মনের ভাব না ছাড়াও মনের ভাব সামান্য প্রকাশ করেও তুমি চাইলে কবিতা একটি লিখতে পারো, বা তুমি চাইলে একটা গান গাইতে পারো। শিল্প রাজ্যে খেলা করার প্রবৃত্তির শিল্পের রাজ্যে খেলা করার প্রবৃত্তির ন্যায় অধিকারও ছোট বড় সকলের সামনে সমান আছে। এমনকি একথা বললেও অত্যুক্তি অত্যুক্তি হয় না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি তাহলে নির্বিবাদে নির্বিবাদে সে জগতের রাজার দল মিশে যাব। মানে আমরা রাজাদের দলের ভিতরে মিশে যাব। অনুরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। মানে তুমি এই আশা নিয়ে যাইতে পারবে না যে তুমি সাহিত্য জগতে প্রবেশ করলেই তুমি বড় কোনো কবি হয়ে যাবে, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। তো এই সবচাইতে ভালো হয় যে কোনো আশা না রেখে শুধুমাত্র খেলার ছন্দে সাহিত্য জগতে প্রবেশ করা। লেখকেরা অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। মানে লেখকেরা দশের কাছে সম্মতি চান, আর যদি কেউ বাহবা না দেয় মানে সম্মতি বা স্বীকৃতি না দেয় তাহলে তাদের মন খারাপ হয়। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব। মানে লেখকের মতে তারাই হচ্ছে সামাজিক জীব যারা কবিতা লেখে বা কবি। বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক মানুষ। মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। এমনকি কবির আপন মনের গোপন কথাটাও গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি রূপেই উচ্চারিত হয়, যাতে করে সেই মর্মকথা হাজারো লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। মানে যারা কবি তাদের সকল কথা মানে তাদের ভিতরে মনে যা যা আছে সব কথা তারা বাইরে তাদের কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকে, গীতিকথার মাধ্যমে প্রকাশ করে আর কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চস্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণ নয়ন মন আকর্ষণ করা যায় না এমন কোনো কথা নেই। মানে তোমাদের সবসময় উচ্চ মঞ্চে উঠে উচ্চস্বরে কথা বললে যে তুমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এমন না। অনেক সময় অনেকে বিরক্ত হয় উচ্চস্বরে কথা বলবে। তার জন্য সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানে যারা আসলে খেলার ছলে আসে সাহিত্য জগতে তারাই মূলত বড় বড় কবি হইতে পারে। আর যারা আসে যে বড় কিছু হওয়ার জন্য, কবি হওয়ার জন্য, অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য,
তারা শেষ পর্যন্ত নিম্ন শ্রেণীতে পড়ে যায় এবং তাদের কবি হিসাবে গণ্য করা হয় না। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই। টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর ঘরের মাঠে ফুটবল দেখতেই তো বা কজন যায়। মানে বেশিরভাগ মানুষ তো টাউন হলে যায় না, কারণ টাউন হলে তো মানে গুণী জ্ঞানী মানুষ আসে বক্তব্য দেয়, ভালো ভালো বিষয়ে বক্তব্য দেয়, যেগুলো শুনলে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। কিন্তু তার পাশাপাশি যদি ঘরের মাঠ দেখি আমরা, কোনো একটা মাঠ, তাহলে সেখানে ফুটবল খেলা দেখতে অনেক মানুষ চায়, টাউন হলের পরিমাণে অনেক বেশি পরিমাণ মানুষ চায়। আর যেমন আমরা যদি একটা মাঠে যদি আমরা বড় গুণী জ্ঞানী মানুষের করে আইনা একটি বক্তব্য শুরু করি, বক্তৃতা, আর পাশে আরেকটা মাঠে যদি আমরা ফুটবল খেলা দিই, তাহলে তোমরাই বলো কোন মাঠে সবচাইতে বেশি মানুষ যাবে? অবশ্যই যে মাঠে ফুটবল খেলা হইতেছে সে খেলা দেখতেই সকল মানুষ যাবে। অথচ এই কথা সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, আর ঘরের মাঠের খেলোয়াড়দের ছুটাছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন। মানে এই যে খেলাধুলা হইবে সেখানে, তার মধ্যে যে দৌড়াদৌড়ি হইতেছে বা ছুটাছুটি হইতেছে, এটার কিন্তু কোনো অর্থ নেই, উদ্দেশ্য নাই। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্য, মানে ক্রিয়ার মধ্যে সবচেয়ে ক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ, মানে যেটা আমরা শারীরিক পরিশ্রম করি বা কায়িক শ্রম যেটাকে বলা হয়। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। মানে আনন্দ না ছাড়া তো আমরা খেলায় কিছু আর আকাঙ্ক্ষা রাখি না, হার জিত বা যাই হোক আনন্দ লাগবে। যে খেলার ভিতরে আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। মানে লেখক একটু ব্যঙ্গ করে বলছে যে যেসব খেলার ভিতরে আনন্দ নেই কিন্তু পাওনা আছে, যে পাওনার আশা আছে যে কিছু পামো, যেমন জুয়া খেলায় যেমন তুমি চাইবা যে 10 টাকা দিয়ে 20 টাকা ইনকাম করতে, তুমি চাইবা না যে তোমার 10 টাকা যাও। তো এসব খেলা হচ্ছে জুয়া খেলা। এবং যেহেতু খেলা আনন্দ নিরর্থক, অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলের অধিকার সমান। যেহেতু খেলার আনন্দতে মানে নিরর্থক, তাই এটা সকলের জন্যই কিন্তু সমান অধিকার আছে। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, তা শুধু তাই নয়, স্বার্থ ও পরার্থ এই দুইয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। মানে আমরা চাইলে কিন্তু খেলাধুলা করতে পারি, মানে আমরা চাইলে কোনো একটা নতুন সাহিত্য বানাইতে পারি, বা আমরা কবিদের মতো করে কবিতা লিখতে পারি, লেখকদের মতো করে আমরা বিভিন্ন গদ্য লিখতে পারি, এটার আমাদের অধিকার আছে। কিন্তু যেহেতু আমরা মানে খেলার চলে যাচ্ছি না সাহিত্যের জগতে, মানে যে আনন্দের জন্য খালি সাহিত্য লিখবো এমন ভাবে যদি আমরা যাই, তাহলে অবশ্যই সফল হতে পারবো। আর যদি আমরা এইভাবে যাই যে আমরা এখানে কবিতা লিখবো, আমাদের পাঠ্য বইতে এটা অন্তর্ভুক্ত হবে, আমাদের অনেক টাকা ইনকাম হবে, তাহলে কিন্তু আমাদের সাহিত্য জগতে যাই কখনই আমরা উন্নতি সাধন করতে পারবো না, আমরা ব্যর্থই হব, মানে নিচু লেখকদের মধ্যে পড়ে যাব। শুধু তাই নয়, স্বার্থ পরার্থ যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ভর্তি হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতার মর্ম বোঝেন না, গীতার ধর্ম বোঝেন না, মানে যিনি, কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, মানে অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন, যদি তার কোনো অভাব নেই, তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন, মানে সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র, মানে সৃষ্টি তার লীলা মাত্র, এটা বুঝাইতেছে। কবে সৃষ্টি এই বিশ্ব সৃষ্টির অনুরূপ, সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই, সে সৃষ্টির মূল অন্ত আত্মার স্ফূর্তি আর তার ফল আনন্দ। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র, এবং যে সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত, কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়।
এখানে আনন্দ আর মনোরঞ্জন হচ্ছে পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। এই দুইয়ের ভিতরে যে আকাশ পাতাল প্রবাদ আছে, সেটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। মানে এই যে আনন্দ কিন্তু সে যেটা পড়ে আমাদের আনন্দ আসে, আর মনোরঞ্জন হচ্ছে আমাদের খুশি করার জন্য যেটা লেখা হয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। মানে বাংলাদেশের সবখানেই দেখা যায় যে মানুষ মনোরঞ্জনের জন্য সাহিত্যকে ব্যবহার করে, মানে কুকর্ম। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, মানে দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়টাক, এইসব জিনিসের সাহিত্যের বাজার ছেয়ে গেছে। মানে কবি একটু ব্যঙ্গ করে বলছে যে সব কিছু দিয়ে সাহিত্যের বাজার একদম ছেয়ে গেছে, মানে কোনো জায়গায় বাদ পড়ে নাই, সব জায়গাতেই সাহিত্য আছে, সাহিত্য ব্যবহার করতেছে মানুষ। বিজ্ঞানে কোন বা রাজনীতিতে বা ইতিহাসে সব জায়গাতেই সাহিত্যের কম বেশি ব্যবহার আছে। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মন তুষ্টি হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্টি হতে পারে না। মানে একটা খেলনা তুমি তো ছোটবেলায় আমরা যখন খেলনা হইতাম তখন, মানে ঈদের সময় যখন খেলনা কিনা হইতো, তখন এই যে খেলনা নিয়ে আমরা সারাদিন পড়ে থাকতাম বা রাতে সেই খেলনা না ছাড়া ঘুমাইতে পারতাম না। অথচ যখন 2-3 দিন যাইতো গা, তখন এই সে খেলনা কোথায় থাকে তার খোঁজও থাকতো না আমাদের। তেমনই এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে সে সেটিকে ভেঙে ফেলে, কাল সেটিকে সে ভেঙে ফেলে। সেই প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক, মানে যাই হোক না কেন, কাশিরই হোক, মানে যত ভালো খেলনাই হোক, আর জার্মানিরই হোক, মানে যে দেশেরই হোক, কিন্তু তারা 2 দিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাবার কিছুই নেই। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তার নাম বেদনা। মানে বুঝতে হবে যে তুমি যদি বেদনা দিতে চাও তুমি আনন্দ পাবা, আর আনন্দ দিতে চাইলে বেদনা। অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং যাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা করতে হবে, নইলে তা বাজারে কাটবে না। এবং সস্তা করার অর্থ খেলা করা, সস্তা করার অর্থ খেলো করা, মানে ছোট করা, আর খারাপ ব্যঙ্গ করা বা মানে একদম সস্তা জিনিস তৈরি করা যেটা মানুষের বোধগম্য নয়, বা মানুষেরকে খালি শুধু আনন্দই মনোরঞ্জন করবে, এর বেশি কিছু করতে পারবেন। বৈশ্য লেখকের পক্ষেই ক্ষুদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অতএব সাহিত্যে আর যাই করো না কেন পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না। মানে তুমি যদি পাঠক সমাজের মনোরঞ্জন করতে চাও তাহলে কিন্তু তুমি সাহিত্যে টিকতে পারবে না, তখনই তোমার পতন শুরু হয়ে যাবে, আর তুমি দিন দিন পতন হয়ে তোমার মানে সাহিত্যের কেরিয়ার শেষ হয়ে যাবে, তুমি বড় কোনো কবি হওয়ার আশা করতে পারবে না। তাই সাহিত্য অবশ্যই তোমার আনন্দ দেওয়ার জন্য তোমার লিখতে হবে, মানে তোমার নিজের ভিতর থেকে লিখতে হবে, তুমি কোনো জিনিস বাইরে থেকে অ্যাড করতে পারবে না। যারা পড়েছিল তার আগে যে সাহিত্যে খেলার আগে আরেকটি প্রবন্ধ আমাদের আছে যে নতুন লেখকদের, নব্য লেখকদের জন্য নিবেদন, সেটাতে অনেকগুলো টপিক দেওয়া আছে, মানে পয়েন্ট দেওয়া আছে, যেগুলো তুমি ফলো করলে একজন ভালো সাহিত্যিক হতে পারবা। সেই পয়েন্টগুলো যারা মানবে না তারা ওই যে মনোরঞ্জনের জন্য লিখবে, আর তারা মনোরঞ্জনের জন্য লিখলেই পতন হবে তাদের। তবে সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া অবশ্য নয়, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। মানে সাহিত্যের উদ্দেশ্য মানুষের কোনো শিক্ষা দেওয়া না, যেহেতু এটা আনন্দ দেওয়া, এটা খেলা। স্কুল বন্ধ না হলে খেলার সময় আসে না, এতে সকলেই জানার কথা, এ তো সকলেরই জানার কথা। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এই কথা শিক্ষকের স্বীকার করতে প্রস্তুত নন। শিক্ষকেরা মানে স্বীকার করতে প্রস্তুত নেন যে সাহিত্যই একটা খেলা বা একটা আত্মার লীলা খেলা।
সুতরাং শিক্ষা ও সাহিত্যর ধর্মকর্ম যে এক নয়, এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত, শিক্ষা হচ্ছে সেই বস্তু যে লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বলাৎকরণ করতে বাধ্য হয়। এই যে কবি একটু সুন্দর করে বলছে, সত্য কথা বলছে। বলাৎকরণ বলতে মানে গিলতে বাধ্য হয়, কারণ কেউ ইচ্ছা কইরা তো আর পড়ালেখা করে না, জোর করে আমাদেরকে পড়ালেখা করানো হয়। তাই আমরা কেউ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তো আর পড়ালেখা করি না। পড়ালেখা করলে ভালো চাকরি পাওয়া যাবে এই ইচ্ছায় মানুষ পড়ালেখা করে। তাই এটাকে মনে করো জোর করে আমাদের পড়ানো হয়, গিলানো হয়। অপর পক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে, কেননা শাস্ত্র মতে সেই রস অমৃত। মানে যে কাব্যের রস আছে বা সাহিত্য আছে, কবিতা, এগুলা কিন্তু মানুষ স্বেচ্ছায় মানে শুধু স্বেচ্ছায় গ্রহণ করে, মানে স্বেচ্ছায় নয়, একদম অমৃতর মতো করে পান করে। মানে এখন তো অনেক পছন্দ, কিন্তু বাস্তবে তো আমরা তা দেখতে পাই না। যেমন আমাদের বাস্তবে কবি মানে গল্প ওগুলা কেউ বলতে চায় না, জোর করেই পড়ানো লাগে ছাত্রদের। এখানে তাই দ্বিমত প্রকাশ হচ্ছে। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো, কাব্য সংবাদপত্র নয়, একথা সকলেই জানেন। মানে বিশ্বের যে খবর আছে সেটা জানানোই সে সাহিত্যের উদ্দেশ্য, কিন্তু এটা সংবাদপত্র বলে ভুল করা যাবে না। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যেই শিক্ষকের হস্তে জন্ম লাভ করেছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়, এটা উদাহরণের সাহায্যে তার একটা প্রমাণ দেওয়া যেতে পারে। বাল্মীকি একজন ছিল মধ্যযুগের একজন বিখ্যাত গীতিকার। আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন। মানে এটা অনেক আগে মধ্যযুগে তিনি রামায়ণ রচনা করেছেন, জনগণের জন্য নয়। এই কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিৎ শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। মানে তার কোনো উদ্দেশ্য ছিল না যে মানুষকে শিক্ষা দেবে বা কোনো জ্ঞানী মানুষদেরকে, বুদ্ধিজীবীদের শিক্ষা দেবে। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহিষীরা ও যে কতদূর আনন্দ আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীল বকে তাদের যথার্থ সর্বস্ব, এমনকি কৌপনীয় পর্যন্ত পেলা দিয়েছিলেন। মানে তারা যে এটাতে অনেক আনন্দ পাইছে, যেহেতু এটা তাদের ধর্মের একটি বিষয়, তাই এটা পড়ে অনেকে আনন্দ পায়। হিন্দু ধর্মের ভিতরে আছে রামায়ণ, তাই মানুষ এটা পড়ে। যেমন বলা যায়, যেমন মুসলমান ধর্মে যেমন মানুষ কোরআন পড়ে আনন্দ পায়, তেমন হিন্দু ধর্মে রামায়ণ পড়ে আনন্দ পায় মানুষ। অপরপক্ষে লাখে একজনও যে যোগ বিশিষ্ট রামায়ণের ছায়া মারান না, তার কারণ সেই বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্য রচিত হয়েছিল, আনন্দ দেবার জন্য নয়। আসল কথা এই যে সাহিত্য কসমিন কালেও মানে অনেক আগের থেকে স্কুল মাস্টারের, বর্তমান কালের কথা বলতেছে, স্কুল মাস্টারের ভার নেয়নি। মানে তারা সাহিত্য কখনো স্কুল মাস্টারের ভার নেয় না, মানে শিক্ষা দেওয়ার ভার নেয় না। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন, মানে স্কুল মাস্টাররা এখন সাহিত্য শিখাচ্ছে। কাব্য রস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মাচ্ছে তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। কাব্য পড়বার বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো এবং বোঝানো। লেখক ও পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। এর মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না।
স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই নে, শুধু তার গুণ শুনি, তার গুণগুনি। মানে আমরা স্কুলে যে মাস্টাররা পড়ায় তারা মানে সাহিত্যকে যেহেতু এক্সপ্লেন করে প্রতিটা লাইন বাই লাইন, কিন্তু এভাবে লেখক বলতেছে এভাবে পড়লে সাহিত্যের হত্যা করা হয়, মানে সাহিত্যের যেই রস বা অমৃত সেটা আমরা পাই না। তাই স্কুল মাস্টাররা মানে এখানে দোষী হয়ে গেছে সেটা বলতেছে। তবে বাস্তবে তো মানে মানুষ কেউ ইচ্ছা করে তো আর পড়তে চায় না সাহিত্য, জোর করে পড়ানো লাগে। তার টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিপর তত্ত্ব জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি নে। আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথুরে কয়লা হীরা সর্বর্ণ না হলেও স্বর্গত্ব, মানে পাথরের কয়লা হীরার এক সমান না হইলেও কিন্তু এক গোত্রেরই। অপর পক্ষে হীরক ও কাঠ যমজ হলেও সহোদর নয়, মানে হীরার কাজ একই রকম দেখতে হইলেও কিন্তু তারা একই জিনিস না। এর এর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে, মানে একটি হচ্ছে ভূগর্ভে, আরেকটি হচ্ছে কি মানুষের তৈরি করছে কাজ। এবং এই উভয়ের ভিতরে যে দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। যেমন আমরা জানি যে হীরা দিয়ে কাজ কাটা যায়, তাই দা কুমড়ার সম্বন্ধ বলতেছে। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্য ভুল করি, মানে আমরা মূল্যবান জিনিসকে আমরা কাজ ভেবে ভুল করে ফেলি, মানে সাহিত্যকে আমরা কাজ ভেবে ভুল করি এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিল মাত্র দ্বিধা করি নে। কেননা এরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। সাহিত্য শিক্ষার ভার নেয় না, মানে সাহিত্য কখনোই শিক্ষার ভার নেয় নাই। কেননা মনোজগতের শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো, মানে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের বিপরীত। শিক্ষক হচ্ছে শিক্ষাদান করে আর কবি সেখানে আনন্দ খালি দেয়। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বোধ করা, মানে তো প্রথমে সেটা গুলানো বা বুঝুন, তারপরে তার সবচ্ছেদ করা এবং মানে সেটা কর্তন করা, মানে কেটে ফেলা। যেহেতু শিক্ষকেরা প্রতিটা লাইন এক্সপ্লেন করে, তাই এটারে কবির মতো এটাকে হত্যা করা হইতেছে। এবং ওই উপায়ে তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা, এই সব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করা সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেতও নয়। সাহিত্য মানে ছেলের হাতের খেলনাও নয়, আবার গুরুর হাতের বেতও নয়। বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায়, তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষে, তর্ক সাপেক্ষে নয়। আর সাহিত্য মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এই কথার অর্থ যদি স্পষ্ট না হয়, তাদের কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর বা আমার অসাধ্য। মানে এরপর যদি মানুষের বুঝতে অসুবিধা হয়, তাহলে এটা তার আর বোঝানোর মানে অসাধ্য তার কাছে, লেখকের কাছে বোঝানো। এইসব কথা শুনে জনৈক শিক্ষাবক্ত বন্ধু, মানে তার বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার চলে শিক্ষা দেয়, মানে সাহিত্য দেয় খেলার চলে শিক্ষা। শব্দ তরিকাগুলো আমরা দেখব এবং চেষ্টা করব মনে রাখার। তারপরে আমরা এখন পাঠ পরিচিতি করব। প্রথম পাঠ পরিচিতি এখান থেকে শুরু হচ্ছে। আমরা জানি প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায় শ্রাবণের 1322 বঙ্গাব্দ 1915 খ্রিস্টাব্দের সংখ্যায়। তার পরে তার প্রবন্ধ সংগ্রহ 1952 বইয়ে সংকলিত হয়। এটা মনে রাখতে হবে যে শ্রাবণ সংখ্যা বলতে শ্রাবণ মাসের কথা বলছে, আর সবুজ পত্রে যে এটা প্রকাশিত হয়েছে এটা মনে রাখতে হবে। এবং প্রবন্ধ সংগ্রহ 1952 বইয়ে সংকলিত হয়।
এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। লেখকটি ঈষৎ সংক্ষেপিত আকারে এখানে মুদ্রিত হয়েছে। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা নয়। সমাজে মনোরঞ্জন করতে গেলে সাহিত্য পর্বে ধর্মচ্যুত, মানে আমরা যদি সাহিত্যকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করতে চাই তাহলে সাহিত্যের যে ধর্ম হচ্ছে সেটা থেকে সে মানে বাইর হয়ে যাবে। সাহিত্যের যেই সূত্রগুলো আছে বা দিক নির্দেশনা আছে এগুলো আর মানা হবে না, তখন এটা ধর্মচ্যুত হয়ে যাবে। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নয়, মানে আমরা যদি মনে করি যে সাহিত্যের মাধ্যমে শিক্ষাদান করা হবে, এটাও কিন্তু সাহিত্যের উদ্দেশ্য না হলে কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। সাহিত্য তাহলে কি সাহিত্যের উদ্দেশ্য? কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছা এবং বাধ্য হয়ে। পাঠ্য বিষয় তো আমরা মনে করুন জোর করে পড়ি, আমাদের স্কুল কলেজে জোর করে আমাদেরকে পড়ানো হয়। তাই সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। পক্ষান্তরে সাহিত্যের রসাদন করে মানুষের স্বেচ্ছায় ও আনন্দে, তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয়ে জানানো। পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো, মানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের বিষয় জানানো। আর পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে সাড়া জাগানো, মানে মানুষের মনকে পরিপূর্ণ করা। লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলা যেমন নিছক আনন্দই প্রধান, সাহিত্যও তাই, মানে খেলাধুলার মতো হচ্ছে সাহিত্য। খেলাধুলা যেমন আনন্দ ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্য তেমনি একমাত্র আনন্দ দান করা। বহু নির্বাচনের প্রশ্ন। পদার্থ শব্দের অর্থ কোনটি? পদার্থ শব্দের অর্থ হচ্ছে ক হচ্ছে পারিতোষিক, মনোজগৎ, মনোরঞ্জন। পদার্থ শব্দের অর্থ হচ্ছে এখানে মনোরঞ্জন হবে। লেখকদের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি? লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য আছে মানুষের মনকে জাগানো। গ অথবা অন্যের মনের অভাব পূর্ণ করা। সাহিত্য ধর্মচ্যুত হয় তখন যখন সাহিত্য চর্চা হয় জনসাধারণের মঙ্গলের জন্য, ফল লাভের আকাঙ্ক্ষা শূন্য। সাহিত্য স্বধর্মচ্যুত হয় জনসাধারণের মনোরঞ্জনের জন্য, এটা খ হবে। নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রচার শেষে জ্ঞানের কথা উদ্দেশ্য সফল, কিন্তু হৃদয় ভাবের কথা প্রচার শেষ হয় না, তা কালজয়ী। সাহিত্য খেলা প্রবন্ধ অনুচ্ছেদে জ্ঞানের কথা সমার্থক ভাব হলো খবর প্রদান, পাঠকের মন তুষ্টি, মুখস্থ বিদ্যা। এখানে হচ্ছে অনুচ্ছেদের সমার্থক, এখানে হচ্ছে ওই যে খবরের প্রদান আই হবে, অথবা ট্রিপল আই হতে পারে। সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে নিচের কোনটি অনুচ্ছেদের মূল ভাবের সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ? মনের শূন্যতা পূর্ণ করাই সাহিত্যের লক্ষ্য, কল্যাণ সাধন করা সাহিত্যের প্রধান উদ্দেশ্য। এখানে হবে মনের পূর্ণতা পূর্ণ করাই সাহিত্যের লক্ষ্য। ক সৃজনশীল প্রশ্ন দেখব, এখন আমরা এটা সলভ করবো। জ্ঞানের কথা জানা হয়ে গেলে আর জানতে ইচ্ছে করে না, তা জেনে মনে আনন্দ জন্মেন না। সূর্য পূর্বাকাশে ওঠে, এই তথ্য আমাদের মন টানে না, কিন্তু সূর্যোদয়ে যে সৌন্দর্য দেখার আনন্দ তা সৃষ্টিকাল থেকেই আজও বিদ্যমান। এই সৌন্দর্য ও আনন্দ অনুভূতি পাঠক হৃদয়ের জাগিয়ে তোলায় সাহিত্যের কাজ। পাঠ ও অনুধাবনের মাধ্যমে রসিক পাঠকের হৃদয়ে তা সঞ্চালিত হয়। রস গ্রহণে অসমর্থ লোকই সাহিত্যের সৌন্দর্য আনন্দানুভূতির
পরিবর্তে আত্মহিত ও অসন্তুষ্টি খোঁজে। সাহিত্যের নিমিত্ত সৌন্দর্য অনুভূতি যদি লোকহিত সাধন করে, তাতে সাহিত্যের কুলক্ষণ নষ্ট হয় না। শুধু লোকহিত ও সন্তুষ্টির প্রচেষ্টায় সাহিত্যকে কুল ত্যাগী করে সাহিত্যিক শিক্ষক হয়ে রূপান্তরিত হন। রামায়ণ রচনা করেছেন হচ্ছে যে আমরা যে প্রথমে পড়েছিলাম বাস্কিক নাকি জানি নামে, বাস্তিক। অতি সস্তা খেলনা বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর, ব্যাখ্যা করো। অতি সস্তা খেলনা বলতে বোঝানো হয়েছে সাধারণ জনগণের মনোরঞ্জনের জন্য যেই সাহিত্য প্রচেষ্টা করা হয়, মানে কবিতা বা গল্প রচনা করা হয়, তাকে অতি সস্তা খেলনার সাথে তুলনা করে হয়েছে কবি, সেটাকে বোঝানো হয়েছে। সাহিত্যের ধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে কিভাবে প্রতিফলিত হয়েছে বুঝিয়ে দাও। সাহিত্যের ধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে কিভাবে প্রতিফলিত হয়েছে বুঝিয়ে দাও। ওই যে উপরে যা আমাদের বুঝতে পারছি যে আমরা যে বিজ্ঞানকে সাহিত্যের বিষয়ে হিসাবে বিবেচিত করি, সেটা কিন্তু নয়। কারণ সাহিত্য হচ্ছে মানুষকে আনন্দ দেয়, সাহিত্যের এটা আলাদা দাম আছে। বিজ্ঞান তো মানুষকে কোনো আনন্দ দেয় না। তারপর বিজ্ঞান পড়ে আমরা কখনো মনে শান্তি পাই না বা মনে পরিপূর্ণতা আসে না, কিন্তু সাহিত্যতে অনেক মনের পরিপূর্ণতা আসে। এটা তাই আমরা উদ্দীপক থেকে কিছু অংশ মিলিয়ে আমরা বুঝিয়ে দিব যে কথাগুলো। গহ নম্বর হচ্ছে শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্নধর্মী। বক্তব্যটি উপরের অনুচ্ছেদে কতখানি প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো? উত্তরে পক্ষের যুক্তি দাও। তুমি বলবা যে হ্যাঁ, উপরে অনুচ্ছেদের সাথে এটার অনেক মিল রয়েছে, যেহেতু সাহিত্য হচ্ছে শিক্ষা দান করা নয়, সাহিত্য আনন্দ দেওয়া। তাই তোমরা এটার যুক্তি সহকারে তোমরা উদ্দীপকের সাথে গল্পের সাথে যে কি সাদৃশ্য আছে সেটাকে তোমরা দেখিয়ে দিবা যে সাহিত্য কখনো শিক্ষার ভার নেয়নি। সাহিত্য হচ্ছে মানুষের মনের পরিপূর্ণতা দান করা সাহিত্যের উদ্দেশ্য, এবং মানুষকে আনন্দ দেওয়া হয়েছে সাহিত্যের মূল উদ্দেশ্য। এটা তোমরা ব্যাখ্যা করে দেবা। তো দ্বিতীয় নম্বরের সিকুটা দেখে আমরা, মানুষের একটি চিরন্তন আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করা। জয়নুল আবেদিনের মতো ছবি এঁকে কিংবা রবীন্দ্রনাথের মতো কবিতা গান লিখে নিজ হৃদয়ানুভূতি ও রূপ চেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। কিভাবে সে জগতের সকল মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, যার লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে চায়। এই কাজ তখনই সফল হয় যখন রঙে টঙে আকারে প্রকারে ভাষায় সুরে হৃদয়ের মধ্যে বেঁচে থাকো। এই কাজ তখনই সফল হয় যখন রঙে ঢঙে আকারে প্রকারে ভাষায় সুরে ছন্দে ইঙ্গিতে নিখুঁত রূপ অনুভূতি মনে প্রতিফলিত ও সঞ্চারিত করা যায়। এই কাজ যে পারে শিল্প রাজ্যের সেই রাজ, ধর্মের জাতপাত বর্ণভেদ সেখানে একাকার। রৌদ্র একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম লেখো। এখানে তুমি রৌদ্রের যে সে ভাস্কর্য আছে যে মানুষের মতো করে সে একদম মানুষের ন্যায় করে পুতুল তৈরি করতে পারে, তুমি সেটা একটি ভাস্কর্য নাম বলে দিবে। মানুষের দেহ মনের সকল প্রকার কি এই মধ্যে কি আছে কেন ব্যাখ্যা করো। যে মানুষের যে সকল প্রকার কি আছে মানে মনের ভিতরে, তার ভিতর থেকে যে খেলাধুলা আছে সেটাই তো শ্রেষ্ঠ। মানুষ খেলাধুলা আনন্দ পায়, তো অন্যান্য ক্রিয়াতে অন্যান্য কাজে সেই আনন্দটা পায় না। সেই জন্য মানুষ খেলাধুলা করে। খেলাধুলায় শুধু নিছক আনন্দ আসে, তার ব্যতীত কিছু আসে না। আর যদি মানুষ কিছু আশা করে তাহলে সেটা হয়ে যায় জুয়া খেলার মতো। তাই এটা তুমি ব্যাখ্যা করে দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। প্রবন্ধে বর্ণিত ব্রাহ্মণ সূর্যের মানবাধিকার উপরে অনুচ্ছেদের কোন বক্তব্যে প্রতীয়মান হয়েছে আলোচনা করো। উপরে অনুচ্ছেদে যে বক্তব্যগুলাতে আমরা দেখতে পাই যে এই কাজ তখনই সফল হয় যখন রঙে ঢঙে আকারে প্রকারে ছন্দে ইঙ্গিতে নিখুঁত রূপ অনুভূতি মনে প্রতিফলিত সঞ্চারিত করা যায়। মানে ওই যে আমরা সাহিত্যের ভিতরে আনন্দ দেওয়ার জন্য যখন আমরা
চেষ্টা করি এই বক্তব্যের সাথে কিন্তু এটা সাদৃশ্যপূর্ণ। তাই এটা তোমরা আলোচনা করে দেবা যে মানুষ যখন সাহিত্যকে নিজে আনন্দ নেওয়ার জন্য মানে সাহিত্য শিখে আর সাহিত্যকে শিক্ষা দেয় বা সাহিত্য তৈরি করে, তখনই এটা তার সাথে মানে মিল হয়ে যায়। এটা তোমরা উদ্দীপক থেকে এবং যেই মূল গল্প আছে সেখান থেকে ব্যাখ্যা করে দেবা। উপরে অনুচ্ছেদের লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, বাক্যাংশ অবলম্বনে সাহিত্য খেলায় প্রবন্ধ বর্ণিত বিশ্বমানের সঙ্গে সম্বন্ধ পাতায়নে পাতানরি নামান্তর প্রসঙ্গে তোমার মতামত স্থাপন কর। মানে এখানে আমাদের যে সাহিত্যের আসল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানবের সাথে আমাদের বিশ্ব মানবের সাথে আমাদের সম্বন্ধ পাতানোই। কারণ আমাদের মনকে শান্তি করা, পরিপূর্ণতা দান করেছে সাহিত্যের মূল উদ্দেশ্য। সাহিত্য কখনোই শিক্ষকের ভার নেয় নেই বা শিক্ষা পাঠ্যবস্তুতে যে আমরা শিক্ষায় যে সাহিত্যকে ব্যবহার করি সেটাও কিন্তু ঠিক না। সাহিত্য হওয়া উচিত মানুষের মনের উদ্দেশ্য হাসিলের জন্য। তাই তোমরা এটা উদ্দীপক থেকে যে ব্যাখ্যা করে দিবা আর এই দুইটা গল্প একসাথে করে দিয়ে দিলে হয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্ত, আশা করি সকলেই ভালো আছো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ। আমরা এখন সম্পূর্ণ গন্তব্য কাবুল গল্পটার 3 মিনিটের ভিতরে আমরা সম্পূর্ণ গল্পটা আমরা দেখব, কি কি আছে তা রচিত করবো। হ্যাঁ।